নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আবার চলে এসেছি আমি অয়ন। শেখ শাহজাহান তিনি এখন কোথায়? শেখ শাহজাহান তিনি এখন সিবিআই নিজাম প্যালেসে। সিবিআই গতকাল তাকে হেফাজতে পেয়েছে, আর আজকে সিবিআই আধিকারিকরা অফিসাররা তারা চলে গেলেন শেখ শাহজাহানের বাড়ি, যে বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। শুধু তাই নয়, আমরা অবাক হয়ে গেছিলাম, শেখ শাহজাহানের নামে মার্কেট, বিরাট মার্কেট। সেই শেখ শাহজাহানের মার্কেটেও চলে গেলেন সিবিআই আধিকারিকরা। পুলিশের সঙ্গে কথা বললেন, স্থানীয়দের সঙ্গে কথা বললেন, বিভিন্ন তথ্য নিলেন, ছবি তুললেন। যেখানে আক্রান্ত হয়েছিলেন বাড়ির সামনে, সেই বাড়ির চারিদিকের ছবিও তুললেন, শেখ শাহজাহানের বাড়ি এবং মার্কেটে। আর আজকে গেলেন একেবারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে শেখ শাহজাহানের মার্কেটের ভেতরেও ঢুকলেন। অর্থাৎ 5ই জানুয়ারির পরে উঠে এসেছিল এই শেখ শাহজাহানের নামে বিরাট মার্কেটের কথা। আর যেটা বলছিলাম, 5ই জানুয়ারি যেভাবে ইডির ওপরে হামলা হয়েছিল, তিনি কোথায় ছিলেন তখন? শেখ শাহজাহান কোথায় ছিলেন? সাজা সাজা বলে চিৎকার করে যখন ইডি আধিকারিকরা ডাকছেন, কোথাও সাড়া নেই। শুধু ছুটে এলেন হাজার কয়েক মানুষ। আক্রান্ত হলেন ইডি আধিকারিকরা, আক্রান্ত হলাম আমরা। আর সেই 5ই জানুয়ারি কাকে কাকে ফোন করেছিলেন শেখ শাহজাহান? ফোনের কল লিস্ট, কাদের ফোন? সিবিআই নজরে শাহজাহানের কল লিস্ট। অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, এই কল লিস্ট কেন গুরুত্বপূর্ণ সিবিআই এর কাছে? দেখো, সিবিআই সূত্র থেকে যেটা খবর, যে এই শেখ শাহজাহান যেহেতু নিজের বয়ান বারবার করে পাল্টাচ্ছে এবং তিনি অনেক কিছুই তিনি অস্বীকার করছেন, সেই কারণে শেখ শাহজাহানের যে সিডিআর বা যে কল লিস্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত 5ই জানুয়ারি যেদিন কিনা ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন, সেই দিনকে ঠিক সকাল 7:20 ইডির অফিসার ফোন করেছিলেন শেখ শাহজাহানকে এটাই জানাতে যে তারা তার বাড়িতে অভিযান চালাতে আসছেন। কিন্তু তারপর থেকে এই শেখ শাহজাহানের দাবি যে তিনি বাড়িতে প্রথম দিকে যে ফার্স্টের দিকে যে গেট, সেখানে তালা দিয়ে তিনি পেছন দিক থেকে তিনি পালিয়ে যান, বেরিয়ে যান, বাড়ির কিছুটা দূরে গিয়ে বেশ কয়েকজনকে ফোন করে দুপুর 1:30টা পর্যন্ত। এবং সেখানে স্থানীয় কিছু নেতা অনুগামী ছাড়াও উল্লেখযোগ্য যে এক এমএলএ বা একজন বিধায়ককে তিনি ফোন করেছিলেন। আর সেখানেই সিবিআই এর আধিকারিকরা মনে করছেন যে তাহলে কি শেখ শাহজাহানের নির্দেশে গোটা যে বিষয়টা ঘটেছে, সেখানে কি কোনো বিধায়কেরও কোনো পরামর্শ ছিল? সেই কারণে বিধায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এর আধিকারিকরা। এমনকি ওই ঘটনার দিন সকাল 7:20 থেকে দুপুর 1:30টার মধ্যে যাদের সাথে তার কথা হয়েছিল এবং কতক্ষণ কথা হয়েছিল, কি কথা হয়েছিল, সেই সম্পর্কিত তথ্য জানতে বাকিদেরও কিন্তু তলব করা হবে। সেখানে রয়েছে পঞ্চায়েতের একাধিক সদস্যের নামও। কারণ এই যে সিডিআর বা কল লিস্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিআই এর কাছে। আর সেই কারণেই শেখ শাহজাহান যেহেতু তার বয়ান বদল করছে, তাই কিন্তু আজকে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ির আশপাশে তারা আজকে ঘুরে দেখে সিবিআই এর টিম, কেন্দ্রীয় বাহিনী তারা নিয়ে যায়। সেখানে ইডি যে নোটিশ দিয়েছিল সেগুলো তারা কিন্তু সেখান থেকে তারা ছবি তোলে। কারণ সন্দেশখালীতে যে ইডির উপর যে হামলা, পরবর্তী সময়ে নজর রাখা যে কোন বিধায়ককে তলব করা হতে পারে, কোন বিধায়ককে ফোন করেছিলেন, কোন কোন পঞ্চায়েত সদস্যকে তলব করা হতে পারে, কোন কোন পঞ্চায়েত সদস্য ফোন পেয়েছিলেন শেখ শাহজাহানের আজকে বাড়িতে। এই যে বাড়ির সামনে তারা গেলেন সিবিআই এর আধিকারিকরা, তারা গিয়ে বিভিন্ন জায়গায় ছবি তুললেন। এবং শেখ শাহজাহানের মার্কেট, যে মার্কেটের কথা বলছিলাম, শেখ শাহজাহান নিজের নামে একটা মার্কেট করে ফেলেছিলেন, বিরাট এলাকা জুড়ে মার্কেট। সেটা কি তার নিজের জায়গা? না 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 না, শেখ শাহজাহান মণ্ডল পরিবারের কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছিলেন ওই মার্কেট, এবং সেই মার্কেট এখন ফেরত পেতে মরিয়া ওই মণ্ডল পরিবার। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কিভাবে ওই মার্কেট, কত বছর আগে ওই মার্কেটের জমি দখল করেছিলেন শেখ শাহজাহান, কি বলছেন মণ্ডল পরিবারের সদস্যরা? দেখো অয়নদা, এই যে সন্দেশখালী সরবেরিয়ায়
একদম বাঁদিকে যে শেখ শাহজাহান নামে যে মার্কেটটা রয়েছে, বিশাল বড় মার্কেট, সেই মার্কেটটা 2011 সালে সরবেরিয়ার পুরাতন বাজার এলাকায় মণ্ডল পরিবার, সেখানে সঞ্জয় মণ্ডল, নির্মল মণ্ডল সহ তাদের পরিবারের যে তিনজন, তাদের 1215 দাগে 1 একর 15 শতক জমি, এই 1 একর 15 শতক জমি রাতের অন্ধকারে শেখ শাহজাহান তার দলবল, সশস্ত্র দলবল নিয়ে গিয়ে তাদেরকে জোর করে হুমকি দিয়ে, মারধরের হুমকি দিয়ে, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সাদা কাগজে লিখিয়ে নেয় সেই জায়গা, এবং সেই জায়গায় তারপরে কিন্তু রাতারাতি কয়েক মাসের মধ্যে সেখানে মার্কেট তৈরি হয়ে যায়। এবং সেই যে মণ্ডল পরিবার বহুবার শেখ শাহজাহানের দ্বারস্থ হয় কিছু পয়সা কড়ির জন্য, কিন্তু তাদেরকে এক কথায় বলা যেতে পারে যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এমনটাই অভিযোগ। এরপরে কিন্তু সে মণ্ডল পরিবার বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু কোন রকম তাদের কাছ থেকে কিন্তু হেল্প পায়নি। এরপর একটুও পয়সা, একটা টাকাও দেয়নি। শুধু তাই নয়, শেখ শাহজাহান বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ওই মণ্ডল পরিবার, কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেয়নি। কথা বলবো এই মুহূর্তে আবারও অনুপমের সঙ্গে। অনুপম, এখন তো অনেকে জমি ফেরত পাচ্ছেন, জমি ফেরতের প্রক্রিয়া এখনো বাকি আছে, কিন্তু এই শেখ শাহজাহান মার্কেটের জমি যাদের, তারা কি বলছেন একবার দেখাবো, তারপরে আসবো। তো সম্পূর্ণ আমাদের জায়গা, 1 একর 15 শতক। ওই জায়গাটা সম্পূর্ণ উনি জোরজবস্তি লিখে নেয়। এখন আমরা বাধ্য, মানে আমরা বাধা দিয়েছিলাম যে আমরা দেবো না, কিন্তু উনি বাড়িতে এসে রাত 10টা 11টার সময় বাহিনী নিয়ে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে জোরজবস্তি লিখে নেয় আমাদের থেকে। এখন ভয়ে আমরা বাধ্য হয়ে লিখে দিতে বাধ্য হয়েছিলাম। আপনারা বাধা দেন না, আমরা বাধা দিয়েছিলাম, বাধা দিলে কিন্তু আমাদের প্রাণ নাশের হুমকি দিয়েছে। আবেদন করছি জোড়হাত করে যেন আমাদের জায়গাটা উদ্ধার হয়ে যায়। এর উপরে বলার কিছু নেই আমার। এইভাবে আমার স্ট্রোক হয়ে গেছে, আমি বলেছিলাম বলে আমার বলে কেটে চেম্বারে ফেলে দেবো, কেটে চেম্বারে ফেলে দেবো, সাধারণ শেখ বলেছিল, কিন্তু সেখানে ভয়ে আমার সই দিয়ে দিয়েছি। কিছু করার ছিল না আমাদের। ভেতরে ভেতরে যন্ত্রণা পুষে রেখেছিলেন এরা, আর আজকে ফেটে পড়ছেন কান্নায়, ক্ষোভে, দুঃখে। অনুপম, এখন কি মরিয়া তারা এই জমি ফেরত পেতে? প্রশাসনের সাহায্য চেয়েছেন, প্রশাসন আশ্বাস দিয়েছে? দেখো অতনুদা, যেহেতু এই ঘটনার পরে শেখ শাহজাহানকে অ্যারেস্ট হওয়ার পরে, তারপরে উত্তম সর্দার অ্যারেস্ট হওয়ার পরে, যেহেতু সরকার প্রশাসনের পক্ষ থেকে এখানে ক্যাম্প করা হয়েছে, এখানকার যেসব জমি, যাদের জমি দখল করা হয়েছিল তাদের কাছ থেকে যেসব লিখিত তাদের কাছ থেকে জমা নিচ্ছে, তাদের কাগজপত্র জমা নিচ্ছে। এরপরে কিন্তু এই মণ্ডল পরিবার কিন্তু সাহস করে রাজবাড়ি যে ফেরি রয়েছে, পুলিশ ফাঁড়ি, সেখানে গিয়ে তারা অভিযোগ জমা দিয়েছে। কিন্তু তাদের একটা অভিযোগ, তাদের অভিযোগ জমা নিয়েছে, কিন্তু কোনো রিসিপ্ট কপি জমা দেয়নি, তাদের কিন্তু ডায়েরি কোনো জমা দেয়নি, তাদের কাগজপত্রই জমা দিয়েছে। বহু মহিলা তারা দাবি করেছেন যে জমি ফেরত পাচ্ছেন, এবং আজকে মঞ্চে দাঁড়িয়েও বলেছেন নিশ্চয়ই জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। যে অভিযোগ, পুলিশ ক্যাম্প, বিভিন্ন ক্যাম্প করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনারা দেখুন, এই পরিবার একেবারে শেষ হয়ে গেছে, আর যেন শেষ না হয়ে যায়। এবার দেখাচ্ছিলাম যে 5ই জানুয়ারি হামলার সময় যে ঘটনা ঘটেছিল তার তদন্তে সিবিআই আধিকারিকরা হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে, মার্কেটে, আর শঙ্কর আঢ্যর বাড়ির সামনেও সিবিআই অফিসারেরা, শঙ্কর আঢ্য 5ই জানুয়ারি তাকে গ্রেফতার করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে যায় ইডি, কিন্তু তারপরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে 6ই জানুয়ারি যখন শঙ্করকে গ্রেফতার করে ইডি, যখন গাড়িতে তোলে তখনই হামলা হয়, শঙ্কর আঢ্যর অনুগামীরা হামলা চালায়। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। কি করলেন আজকে সিবিআই আধিকারিকরা, তারা ওই এলাকায় কি বলা বলি করলেন, নিজেদের মধ্যে কি আলোচনা করলেন, কি জানা যাচ্ছে?
দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রেখে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপরে, অর্থাৎ যখন শঙ্করাঢ্যকে নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় ইডি আধিকারিকদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল, যে আক্রমণ হয়েছিল, সেই ঘটনার তদন্তে আজকে সিবিআই আধিকারিকরা শঙ্করাঢ্যের বাড়ির সামনে আসে এবং সেই এলাকায় রীতিমতন পরিদর্শন করেছে। সেই এলাকায় যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা তারা দেখেছেন এবং ফটোগ্রাফিও করেছেন ওই এলাকা, অর্থাৎ শঙ্করাঢ্যের বাড়ির সামনে, শঙ্করাঢ্যের বাড়ির পাশে, এবং ওই রাস্তা গিয়ে তারা রীতিমতন বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। তারা দেখবার চেষ্টা করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে কোনো রকম সিসি ক্যামেরা আছে কিনা, তারা কোনো তথ্য প্রমাণ পায় কিনা, তেমনই মনে হয়েছে। এবং রাজ্য পুলিশের যারা তদন্তে রয়েছে তেমনই একজন আধিকারিকের সঙ্গে, অর্থাৎ এসআই এর সঙ্গে কিন্তু কথা বলেছেন ইডি সিবিআই আধিকারিকরা, এবং দীর্ঘক্ষণ তারা আলোচনা করবার পরে বলা যেতে পারে যে 20 থেকে 25 মিনিট শঙ্করাঢ্যের বাড়ির সামনে সিবিআই আধিকারিকরা থাকেন এবং তারা দেখবার চেষ্টা করেন যে সেদিন কি ঘটনা ঘটেছিল এবং কেমন করে ঘটেছিল সেটাও বুঝবার চেষ্টা করেছেন। তারা নানা রকম তথ্য প্রমাণ সেখান থেকে নেবার চেষ্টা করেছেন এবং 20 থেকে 25 মিনিট থাকবার পরেই সেখান থেকে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান। সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তারপরে সেই নির্দেশ বহাল এবং তারপরে সিবিআই এর হেফাজতে শেখ শাহজাহান, তারপরে শেখ শাহজাহানের বাড়ি আর শঙ্করাঢ্যর বাড়ি, এই দুটো এলাকায় সিবিআই অফিসারেরা আজকে। আর এই যে লোকসভা ভোট আসছে তার আগে যাওয়া আসা যাওয়া এই সবও চলছে। 2019 থেকে মোটামুটি এই আসা যাওয়ার বিষয়টা আরো প্রকট হয়েছে। এই আসা যাওয়া কিরকম হচ্ছে, যাওয়া আসাও কিরকম হচ্ছে দেখতে গেলে থাকতে হবে, রোজ বলি, একটা ব্রেক। গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি ঘোষণাই করেছিলেন আজকে একেবারে আনুষ্ঠানিকভাবে বিজেপির সদর দপ্তরে বসে বিজেপিতে যোগ দিলেন। শুভেন্দু অধিকারী এক পাশে, আরেক পাশে সুকান্ত মজুমদার আর মঙ্গল পাণ্ডে, তাদের একদম মধ্যে গিয়ে আদালত ছেড়ে জনতার আদালতে গেলেন। কেন? আবার বলছি, কেন বিজেপিতে? সিপিআইএম ঈশ্বর বিশ্বাস করে না, তিনি ভগবানে বিশ্বাস করেন, তিনি পুজো আর্চা করেন। কংগ্রেসে পারিবারিক জমিদারি, পরিবারতন্ত্র, সেই কারণে গেলেন না। কিন্তু আজকে কেন গেলেন বিজেপিতে? কি বললেন? বললেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, আর 24 থেকেই নাকি 26 পর্যন্ত পৌঁছতে পারবে না তৃণমূল কংগ্রেস। দেখুন, প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, নিশ্চয়ই মানে যে কেউ রাজনীতিতে আসতেই পারেন, কিন্তু যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেহেতু বিচারপতির চেয়ারে বসে অনেকের আশা জাগিয়েছিলেন নিয়োগ দুর্নীতি নিয়ে, তারপরে যখন তিনি বিজেপিতে জয়েন করলেন, এখন সমালোচনার ঝড়ো বয়ে যাচ্ছে। এবার রাজনৈতিক মহল, সোশ্যাল মাধ্যম, চাকরি প্রার্থী, তারা কি বলছেন? দেখো, একটা অয়ন, সর্বত্রই যে কথাটা বলা হচ্ছে যে আইনের দরবার থেকে কিভাবে তিনি জনতার আদালতে আসলেন, তার রাজনীতিকে আসা হয়তো অনেকেই পছন্দ করছেন না, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সুস্পষ্টই বলেছেন যে বাংলাকে দুর্নীতিমুক্ত করাই তার মূল লক্ষ্য, এবং বাংলায় যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে সেই সরকারের পতন ঘটানো হবে তার অন্যতম লক্ষ্য। তবে চাকুরিজীবী, আইনজীবী থেকে শুরু করে যে অগণিত চাকুরি প্রার্থীরা, তারা হয়তো অনেকেই বলছেন যে এই সিদ্ধান্ত তারা হতাশা প্রবণতা করেছেন, হতাশ বলছেন, কিন্তু আবার অনেকেই বলছেন যে এই ধরনের মানুষের রাজনীতিতে আসা অত্যন্ত জরুরি, কারণ এই রকমের মানুষটাই রাজনীতিতে এসে পরিবর্তন ঘটাতে পারবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ব্যক্তিগতভাবে যেটা জানিয়েছেন আজকে সুস্পষ্টই, যে আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পতন ঘটবে এই রাজ্যে, তিনি সেটা জানিয়েছেন। এবং তার যে নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ,
তিনি সেটাও সুস্পষ্ট জানিয়েছেন এবং 24 শুধু নয় 26 তার লক্ষ্য, এটাও তিনি সুস্পষ্টভাবে দেখা যাক জানিয়েছেন। বিচারপতি ফলে বলা যেতে অবসরপ্রাপ্ত পারে- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন যা বলছেন তা কতদূর তার ক্ষেত্রে প্রতিফলিত হয়, তিনি কতটা সাফল্য লাভ করতে পারেন। কিন্তু আজকে নারী দিবসের উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথে নামা, সেই মঞ্চ থেকে আজকে নাম না করে চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরি খেয়ে বড় নেতা হয়েছেন, আর যেখানে যেখানে যাবেন পড়ুয়াদের সঙ্গে নিয়ে যাবেন, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে যাবেন। দেখুন, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? বিজেপি বললেই বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। এরা কেউ কেটা, তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। আর এই যাওয়া আসা আসা যাওয়ার কথা বলছিলাম, আজকে এই যে নারী দিবস উপলক্ষে তৃণমূলের মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামলেন, সেখানেই রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী জয়েন করলেন, তৃণমূলের পতাকা তুলে নিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিলেন। আর অন্যদিকে আবার মঞ্চে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে একেবারে অন্যান্য নেতৃত্বের চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজার হাত থেকে তিনি তৃণমূলের পতাকা তুলে নিলেন। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, মুকুটমণি অধিকারী কতটা জনপ্রিয় রানাঘাট দক্ষিণে? কারণ 2021-এ তৃণমূলের যে ঝড় ছিল সেই ঝড়ের মধ্যেও তিনি জিতেছিলেন, যদিও শুভেন্দু অধিকারী বা জগন্নাথ সরকার তারা গালাগাল দিচ্ছেন, মানে সমালোচনা করছেন। আর জগন্নাথ সরকার টিকিট পেয়েছেন বলে কি তিনি ক্ষুব্ধ ছিলেন? দেখো অয়নদাস, প্রথমে তোকে জানিয়ে রাখি যে মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণে 2021 সালে বিজেপির পদপ্রার্থী ছিলেন এবং সেখান থেকে তিনি জয়লাভ করে বিধায়ক হন। কিন্তু তোমাকে জানি রাখি যে 2019 সালে কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন মুকুটমণি অধিকারী। যদিও কিছু কাগজপত্রের ত্রুটির জন্য তার মনোনয়নপত্র বাতিল হয়, তারপরে জগন্নাথ সরকার তিনি সেখানে প্রার্থী হয়ে জয়লাভ করেন। কিছুটা ক্ষোভ তো ছিলই, কারণ মুকুটমণির সাথে খুব একটা ভালো সুসম্পর্ক ছিল না জগন্নাথ সরকারের। রাজনৈতিক মহল মনে করছে যেহেতু মুকুটমণি অধিকারী মতুয়া মহাসংঘের নদিয়া জেলার সভাপতি, সেক্ষেত্রে মতুয়া ভোটে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। অন্যদিকে জগন্নাথ সরকারের দাবি মুকুটমণি চলে যাওয়াতে দলের মঙ্গল হয়েছে, সেক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে না আসন্ন ভোটে। তবে মুকুটমণি অধিকারী চলে যাওয়াতে বা তৃণমূল কংগ্রেস চলে আসাতে তৃণমূল কংগ্রেস মনে করছে, জেলা তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের পথ চলাতে কিছুটা হলে মসৃণ হলো। তবে জানি কি যে রানাঘাট লোকসভা কেন্দ্রে 40% বেশি মতুয়া ভোট রয়েছে, ফলে মুকুটমণি অধিকারী যেমন একদিকে মতুয়া মহাসংঘের সভাপতি, অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, সেক্ষেত্রে তৃণমূল অনেকটাই অ্যাডভান্টেজ পেতে পারে বলে মনে করছে। রানাঘাট লোকসভা কেন্দ্রে 40% মতুয়া, সুতরাং মতুয়া মহাসংঘের সভাপতি হিসেবে তিনি যখন চলে এলেন তৃণমূলে, ভোটে প্রভাব পড়তে তো অনেকটাই, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে অনেকটাই প্রভাব পড়তে বাধ্য। এখন দেখার, সেটা তো 2024-এ একেবারে রেজাল্টের দিন দেখা যাবে। আর মুকুটমণি অধিকারী আমাদেরকে কি বললেন দেখুন। দেখুন, আমি নদিয়াতে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই, যে কাজগুলো বিগত দিনে কিছুই করা সম্ভব হয়নি, সেটাই একমাত্র উদ্দেশ্য। অনেকে বলছে আপনি ক্ষুব্ধ জগন্নাথ সরকার টিকিট পাওয়ার কারণে। সেটা তো পার্টির ডিসিশন। বিরোধী দলনেতাটা টুইট করেছেন আপনাকে নিয়ে এবং সেখানে বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ছিল আপনার নামে, সেই আপনি কি করে তৃণমূলে গেলেন এবং পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি মিছিলে হাঁটছেন। সেটা সবার এগেনস্টেই প্রচুর কেস থাকে রাজনীতিতে থাকলে, এটা স্বাভাবিক বিষয়। আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, যেটা হচ্ছিল না, এবং নদিয়াতে একটা অশান্তির পরিবেশ, নীতি আদর্শের জন্য লড়াই যদি থাকতো তাহলে সে লড়াই করা যেত। কারা করেছিল এই পরিবেশ? রাজনৈতিক হিংসা সব পক্ষ থেকে হয়ে থাকে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মতুয়া ভোট ব্যাংক, সেটা কি কোনোভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ফেরার চেষ্টা আপনি করবেন বা আদৌ ফিরবে লোকসভা ভোটে? মানুষ আমার সঙ্গে থাকবে আশা করছি।
অর্থাৎ 2019-এ যদি কাগজপত্র ঠিক থাকতো তাহলে জগন্নাথ সরকার সাংসদ হতেন না, মুকুটমণি অধিকারী হয়তো সাংসদ হতেন। সেই মুকুটমণি অধিকারীকে নিয়ে কটাক্ষ করছেন জগন্নাথ সরকার। এখন তিনি শত্রু হয়ে গেছেন, জগন্নাথ সরকারের শত্রু হয়ে গেলেন মুকুটমণি অধিকারী। নদিয়া জেলার বিজেপি বেঁচেছে, বিজেপি দলেরও নয় ঠিক, আবার মতুয়া সংগঠনেরও ঠিক নয়। দলের লাইনে কোনোদিনই হাঁটেননি। দল তাকে মিটিং ডাকলে দলের মিটিংয়েই বেশিরভাগ আসতেন না। মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব। তৃণমূল দলের ভোট আরো কমবে, তৃণমূল ওকে নিয়ে গ্যারেজ করে দেবে, টিকিট দেবে না। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, মুকুটমণি ওখানে দাঁড়ালে আর তার 4 গুণ ভোটে ওই বিধায়ক পদ হারবে। দেখা যাক 2024-এর রেজাল্টের দিনই আপনার এই চ্যালেঞ্জ নিয়ে আসবো আপনার সামনে। আপনি যদি আপনার চ্যালেঞ্জ সত্যি হয়। এবার এই 1 ঘন্টায় আপনাদের সমস্যা তুলে ধরি। রাস্তা তৈরি হচ্ছে, টাকা বরাদ্দ হচ্ছে, সরকার টাকা দিচ্ছে, তারপরেও রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী। অভিযোগ খড়গপুরে সেই রাস্তার সারাইয়ের কাজেও কাটমানি, এবং কার বিরুদ্ধে? ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, কেন কন্ট্রাক্টর, আমরা কন্ট্রাক্টরদেরকে দায়ী করি, হ্যাঁ, কন্ট্রাক্টররা কোথা থেকে টাকা পাবেন? কন্ট্রাক্টররা ভালো মানের সামগ্রী কোথা থেকে দেবেন যদি এইভাবে কাটমানি হয়? কি হচ্ছে, এই ঘটনাটা কি হয়েছে? রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী। শঙ্কর, কি হয়েছে ঘটনাটা? দেখো, একটা স্থানীয় কন্ট্রাক্টরকে নিম্নমানের কাজ করতে বলে বাধা দিয়ে রীতিমতন সে কাজ বন্ধ করে দেওয়া হয়, এবং এই যে নিম্নমানের কাজ করা হচ্ছে এই অভিযোগ তুলে তার কাজ বন্ধ করে দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর এবং ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট। যদিও কন্ট্রাক্টর যে অভিযোগ করছেন যে 1 লক্ষ টাকা তাকে কাটমানি চাওয়া হয়েছিল, আর সেই কাটমানি না দেওয়ায় তাকে রীতিমতন হুমকি দিয়ে সে কাজ বন্ধ করে দেয়। যদিও ওই কন্ট্রাক্টর স্থানীয় যে চেয়ারপারসন রয়েছে তাকে অভিযোগ করেন, এর অভিযোগের পরে চেয়ারপারসন 2 ইঞ্জিনিয়ারকে সেখানে পাঠায়। 2 ইঞ্জিনিয়ার গিয়ে যখন সেখানে দেখে যে না, কাজ ঠিক মতনই হচ্ছে, তখন ওই 2 ইঞ্জিনিয়ারের পরেই কিন্তু নড়ে চড়ে বসে খড়গপুর পৌরসভার চেয়ারপারসন, এবং চেয়ারপারসনের উদ্যোগে এরপর কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। এবং এই যে ওয়ার্ড প্রেসিডেন্ট এবং প্রাক্তন কাউন্সিলর, তার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ধন্যবাদ। কন্ট্রাক্টর কি বলছেন দেখি। আমি মনে করি আমি কাজ সঠিকভাবে করছি এবং মিউনিসিপ্যালিটির যে শিডিউল অনুযায়ী শিডিউল মেনেই আমি কাজ করছি। এই শ্যামল রায় আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে যে আমি নাকি কাজটা খারাপ করছি। তারপরে পরের দিন আমি ওর কাছে গেছিলাম, ওখানে গেছিলাম কাজের সাইডে। যাওয়ার পরে উনি আমাকে সাইডে নিয়ে গিয়ে আমাকে উনি 1 লাখ টাকা ডিমান্ড করেন। উনি আমাকে একটু ধমকান যে তুমি খড়গপুরে কীভাবে কাজ করো সেটাও আমি দেখে নেব। কাউন্সিলর কি বলছেন দেখি। গত শনিবার থেকে ফোন করে যেরকম জিজ্ঞেস করছি যে ভাই তোমাদের কাজটা খারাপ হচ্ছে, জনগণ আমার কাছে কমপ্লেন করছে, আসলে আমি তো এই ওয়ার্ডে দেখাশোনা করি, তা কাজের শিডিউলটা কি? ও তখন সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিচ্ছে যে কাজের শিডিউল কি, ওয়ার্ক অর্ডার কিংবা কী কাজ হচ্ছে বা যে কমপ্লেন করছে তাদেরকে বলো যে খড়গপুরে যেখানে খুশি কমপ্লেন করছে। অত্যন্ত আর এইটা দেখা উচিত, পুরসভার দেখা উচিত, প্রশাসনের দেখা উচিত। কি বলছেন চেয়ারম্যান দেখুন। কন্ট্রাক্টর শুধু নয়, আমি ইঞ্জিনিয়ারদেরও কথা শুনেছি, যেহেতু 2টো ইঞ্জিনিয়ার গেছে, এবং ওখানকার পাবলিকও বলছে আপনাদের এই দলের লোক এরকম পয়সা চাইছে 1 লাখ টাকা। তো এই যে খড়গপুর পৌরসভার যে রাস্তা তৈরি হচ্ছে, সমস্যা দিনের পর দিন বাড়ছে। সমস্যা কোথাও এরকম গন্ডগোল কেউ করেনি আজ পর্যন্ত আমাদের দলের লোক। এটাই প্রথম দেখলাম যে একটা এক্স কাউন্সিলর, মানে কাউন্সিলর ছিল সে আগে, আবার দলের প্রেসিডেন্ট, সে একটা টাকা চেয়ে কেন করছে বুঝতে পারলাম। এগুলো দেখা উচিত আমার মনে হয়, স্থানীয় পঞ্চায়েত হোক, পুরসভা হোক, কারণ বারবার স্থানীয় বাসিন্দারা তারা কেন প্রতিবাদ করছেন? কেন জলঙ্গির হুকাহারা থেকে ঝাউদিয়া পর্যন্ত প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করেছে রাজ্য সরকার রাস্তা সারাইয়ের জন্য, তারপরে এই অবস্থা কেন হচ্ছে? এগুলো তো দেখা দরকার। রাজনীতির তরজা না করে সাধারণ মানুষ কি রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছেন, নাকি সত্যি সাধারণ মানুষ তাদের দাবি দাওয়া পেশ করছেন? দেখুন কি অবস্থা। এইভাবে কি রাস্তা সারাই হয়? কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, কি হয়েছে ঘটনাটা?
দেখো যে পথশ্রী প্রকল্পের প্রায় 800 মিটার রাস্তা জলঙ্গি ব্লকের হুকোহারা থেকে ঝাউদিয়া পর্যন্ত পিচ রাস্তার কাজ শুরু হয় এবং এই কাজে গ্রামবাসীদের অভিযোগ যে কন্ট্রাক্টরকে বারংবার বলার পরেও যে তারা কর্ণপাত না করে কন্ট্রাক্টরকে বারংবার বলার পরেও যে তারা কর্ণপাত না করে তাদের ইচ্ছা মতো কাজ করছে এবং শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না বলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এবং তাদের সঙ্গে সামিল হয় কিন্তু স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও। যদিও এই বিষয়ে যদি আমরা কন্ট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ক্যামেরার সামনে বলেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, তারা মিথ্যা অভিযোগ তুলছে এবং তারা আমাদের সাধারণ মানুষ একেবারে মিথ্যে অভিযোগ করছেন মানলাম, কিন্তু আপনার বিরুদ্ধেও বা কেন অভিযোগ উঠছে? মানে কন্ট্রাক্টরদের বিরুদ্ধেই কেন অভিযোগ ওঠে? কোথাও কি অন্য কোথাও ডাল মে কুছ কালা হ্যায়? কি বলছেন স্থানীয়রা দেখুন। উনি বললো ইঞ্জিনে আসবে না, ইঞ্জিনে আসবে রাস্তা আমরা এইভাবেই করবো। আজকে দেখেন হঠাৎ দেখছি রাস্তায় পিচ তো নাই, এমনি হাত দিলি রাস্তা চলটাও উঠে আছে। এখনো বাহা দিলে বলছে আপনি বাহা দেওয়ার কে রাস্তা বাহাইতে পারবেন না, তাহলে আমরা জনগণ সেটার কন্ট্রাক্টর বলছে। তাহলে কি আমরা কি রাস্তা কে আমার দেখাশোনা কিছু কথা বলা যাবে না আমাদের? তাহলে কন্ট্রাক্টর যেটা বলবে আমাদেরকে 3 দিনকার দিনে এই রাস্তা যে কার সেই হয়ে যাবে। তাহলে একবারে নিম্ন, আমাদের এই রাস্তার দরকার নাই, আমাদের এমনি কাঁচা রাস্তায় আমাদের ভালো আছে, আমাদের রাস্তার দরকার নাই। কন্ট্রাক্টর বলছে যে আপনাদের অধিকার নেই বাধা দেওয়ার, আপনাদের অধিকার নেই, আপনি বলতে পারেন না এরকম ভাবে। আপনি বরং বলতে পারেন উঁচু জায়গায় যান, তাদের সাথে কথা বলুন, আপনাকে জবাবদিহি করতে হবে। কি বলছেন কন্ট্রাক্টর দেখি? এটাকে আপনার কম্প্যাকশনে টাইম লাগবে, এটা না শুকিয়ে এখন আপনার এরকম করলে তো হবে, টাইমটা দিতে হবে তো। আর এই রাস্তা 24 ঘন্টা গাড়ি ঘোড়া চলছে না, শিডিউলে মেরামতের কথা আছে, মেরামত ওইভাবে তো হয় না, দেখার সৌন্দর্যের ব্যাপার আছে, সেই জন্য করা হয়েছে। টাইমই তো দিচ্ছে না, তার আগে একটা ঝামেলা সৃষ্টি করা ইস্যু করছে, এরা আলাদাভাবে চাপ প্রেশারাইজ করছে। আপনার কথা ঠিক মালুম হলো না, শুকোতে দিতে হবে, এটা আবার শুকোনোর কি আছে? পঞ্চায়েত যদিও পজিটিভ, এবার থাকবে না রাস্তা, যদি শিডিউল থাকে ঢালা পরে পিস তবে দিতে পারবেন। আমি কাজটা বন্ধ করতে বলছি এবং গ্রামের লোক আমার সঙ্গে আছে, কাজ আপাতত বন্ধ থাক। যদি ঢালার উপরে এভাবে থাকে, ইঞ্জিনিয়ার এসে যদি বলে যে এইভাবে পিস থাকবে বা রাস্তা থাকবে তাহলে করবে, বাদ বাকি ওইদিকে জলঙ্গি অঞ্চলে কী হচ্ছে সেটা আমি দেখবো না, কিন্তু আমার ঢালার উপরে পিস দিতে হবে না। সেম ঢালাই হয়েছে, এই ঢালাই খুব সুন্দর ঢালাই আছে, কাজ ভালো হয়েছে, এই রাস্তার উপরে পিসের কোনো প্রয়োজন নেই আমাদের। আর হাসি মারার খবর দেখাবো, শুট আউট। সোনার দোকানে ডাকাতির চেষ্টায় বাধা দিতে গেলেই দুষ্কৃতীরা গুলি করে। জয়গাঁর ওল্ড হাসিমারায় দেখছেন রাতের বেলা ডাকাতির চেষ্টা, আক্রান্ত সোনার দোকানের মালিক। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে, কি ঘটনা ঘটেছে এবং দুষ্কৃতীদের ধরা গেছে কি? দেখো আয়নদা, যেটা জানা যাচ্ছে যে এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে যেটা জানা গেছে যে 3 দুষ্কৃতী এসেছিল এই যে সোনার দোকান ওল্ড হাসিমারাতে জয়গাগামী সড়কের পাশেই এই সোনার দোকান, এবং সোনার দোকানের যে মালিক রামপ্রবেশ শাহ দোকান বন্ধ করে কিন্তু সোনা ও গয়না ভর্তি ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তার কারণ প্রতিদিনই তিনি এইভাবেই দোকান বন্ধ করে সোনা এবং সোনার গয়না টাকা পয়সা সব ব্যাগে করে বাড়িতে নিয়ে যান। ঠিক দোকান বন্ধ করে বাইকে করে বাড়িতে যাওয়ার সময় 3 দুষ্কৃতী আসে এবং তার ব্যাগ লুট করতে চায়, ছিনতাই করতে চায়। তিনি বাধা দিলে 2 রাউন্ড গুলি ছোড়ে এবং এই দুটো গুলি কিন্তু সোনার দোকানের যে মালিক তার ডান হাতে লেগেছে। তাকে জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, তিনি চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অয়নদা, অবশ্যই দুষ্কৃতীদের ধরতে হবে, তাড়াতাড়ি ধরুক পুলিশ। আর এর আগে আমরা অনেক সময় শুনেছি ছিনতাইয়ের ঘটনা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে, কিন্তু মেদিনীপুরের সবংয়ে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের নাটক করে গ্রেফতার। ছিনতাইয়ের আবার নাটক কেন করতে হলো? কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, দেখো অয়নদা, ইতিমধ্যে যাতে ধার নেওয়া ফেরত দিতে না হয় সেই জন্যই কিন্তু এই ছিনতাইয়ের নাটক ঘটিয়েছে দিব্যেন্দু মুখার্জি বলে এক যুবক, এবং ইতিমধ্যেই তাকে সবং থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। একদিন আগেই সবংয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নেয় এই দিব্যেন্দু মুখার্জি, এবং সেই টাকা যখন শোধ দিতে যায়, শোধ দিতে আসার পথেই রাস্তায় সবংয়ের যে বাজার রয়েছে সেই বাজারের সামনেই লঙ্কার গুঁড়ি ছিটিয়ে ছিনতাই করা হয় বলে এমনটা সে অভিযোগ তুলেছিল, এবং সেই অভিযোগ তুলে সরাসরি থানায় যায়। এবং থানায় যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু তাদের সন্দেহ হয়, এবং এটা করতে যে কেঁচো খুঁড়তে গিয়ে যে কেউটে বেরিয়ে যায় সেই ধরনের ইতিহাস বেরিয়ে আসে। অর্থাৎ ধার শোধ করতে হবে না,
তার জন্য এই ছিনতাইয়ের নাটক। এবার বানারহাটের খবরে যাব। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেই কাজ নিয়েও দুর্নীতির অভিযোগ এবং সেখানেও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, বারবার বিভিন্ন জায়গায় এই নিম্নমানের সামগ্রীর অভিযোগ উঠছে। কন্ট্রাক্টররা বলার চেষ্টা করছেন যে শুকোতে তো সময় দিতে হবে। এখানে কি ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষ? সেইটুকুও সময় নেই সাধারণ মানুষের, নাকি সত্যি দুর্নীতি আছে? দেখো অয়ন, তোমাকে বলে রাখতে চাইবো, বানারহাট ব্লকের অন্তর্গত সাকুয়াজোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের আংরাভাষা এলাকায় প্রায় 8 কিলোমিটার রাস্তা কিন্তু প্রায় 1.5 কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে কিন্তু তৈরি কাজ শুরু হয়েছে এবং কাজ শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু সেখানে পিচের চাদর উঠে যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা যা দাবি করছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে সেখানে কাজ করা হচ্ছে এবং অতি কম পরিমাণে সেখানে কিন্তু পিচ দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু 24 ঘন্টা না যেতেই কিন্তু হাত দিয়ে আঙ্গুল দিয়ে খসতে দেখলে সেখানকার রাস্তার পিচ উঠে যাচ্ছে। এই ঘটনার পর কিন্তু তারা অভিযোগ জানিয়েছে, স্থানীয় যে পঞ্চায়েত প্রধান রয়েছে তাদেরকে জানিয়েছে, কিন্তু কোন রকম সুরাহা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এইভাবেই যদি কাজ হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হবে, কারণ কিছুদিনের মধ্যে সেই রাস্তা নষ্ট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কিন্তু বিরোধীরাও সুর চড়াতে শুরু করেছে এবং ঠিকাদারি সংস্থা এবং এলাকার নেতাদের যোগ সাজয়ে এরকম কাজ হচ্ছে বলে দাবি করেছেন তারা। দেখা যাক স্থানীয় বাসিন্দারা কি বলছেন। এই উপরের যেটা কালকে দিল পিচগুলো একদম উঠে যাচ্ছে একদম, মানে কোনোভাবেই ওরা তো বলে গেল যে 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, তা আমরা তো দেখতে পাচ্ছি যে আজকেই উঠে যাচ্ছে। এটা মোটামুটি ধরেন যে টাকার অপচয় হচ্ছে না। কাজটা যদি না ভালো করে না করা হয় এই রাস্তা তো আমরা ইউজ করবো, ওটা সবাই পাবলিকের সবার অসুবিধা। অভিযোগ তো করিনি, আমরা সাধারণ লোকের সাথে কথা বলি, ঠিকাদারে বলে তো যারা হয়তো সুপারভাইজার ওরাই কাজ 9-6 বুঝিয়ে চলে যায়, মেন ঠিকাদার তো আসে না এখানে। তো কাজ ভালো হয়নি না, কোনোদিনও কাজ এখানে ভালো হয়নি। কন্ট্রাক্টর আসেন না, তাদের অভিযোগ জানানোর কেউ নেই। দেখা যাক উপপ্রধান কি বলছেন এটা শোনার পর। আমরা দেখেওছিলাম, দেখার পরে আমরা যথারীতি জানিয়েছি এবং কর্তৃপক্ষ বলেছে তারা ইনকোয়ারি করবে, করে কাজের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, যা যেভাবে আসে সেভাবেই কাজটা হবে। ফোনে বলবো, কয়েকজন বলবো, আমরা এখনো যাইনি, যাবো, দেখবো, যদি হয় তাহলে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলবো। একদম সত্যি যদি সারবত্তা থাকে সাধারণ মানুষের অভিযোগের, তাহলে দেখুন প্লিজ আলিপুরদুয়ারের আরো একটা খবর দেখাবো। রাজনৈতিক চাপানুতরে বন্ধ জল। আলিপুরদুয়ার 1 ব্লকের বিবেকানন্দ 1 গ্রাম পঞ্চায়েতের নেতাজি সরণিতে বাড়ি বাড়ি জল পৌঁছতে পাইপ বসানোর কাজ শুরু হয়। তারপর কি হলো কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কেন জল পৌঁছলো না? এই রাজনৈতিক তরজা কেন? অনন্ত, সেটা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে এই যে জল প্রকল্পের কাজ করা হচ্ছে, রাস্তা ভেঙে সেই পাইপ বসানো হচ্ছে, সেই কারণে তারা এই জল প্রকল্প কাজ আটকে দিয়েছেন বলে তারা জানিয়েছেন। তারা কাজ বন্ধের কথা স্বীকার করছেন না, কিন্তু তারা বলছে কাজ সাময়িকভাবে বন্ধ রাখার কথা তারা বলেছেন, যেহেতু রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাপানুতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে মানুষরা যাতে জল না পায় সেই কারণে এই রাস্তা তারা এই কাজ আটকে দিয়েছেন। তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা করছে, সামনে ভোট, তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা করবে, লোকসভা আছে সামনে, সব ঠিক আছে, কিন্তু এই কাজ কি বন্ধই হয়ে যাবে? বন্ধই থাকবে? কাদের কাজ, কাদের প্রকল্প, তারা কি বলছে? একদমই অনন্দা, এই প্রশ্নই কিন্তু আমরা তুলেছি। এখানে জল জীবন মিশন প্রকল্পে কাজ হচ্ছে এবং কাজ হচ্ছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সাথে যোগাযোগ করেছি। তারা প্রকাশ্যে কোনো মন্তব্য না করতে চাইলেও তারা জানিয়েছেন যে বিষয়টিতে তারা হস্তক্ষেপ করছে। এই প্রকল্পের কাজ কোনোভাবেই বন্ধ রাখা অবশ্যই আমরাও চাই কোনোভাবেই বন্ধ রাখা না হোক, যেন জল পান সাধারণ মানুষ। দেখুন পঞ্চায়েত সদস্য বিজেপির, তিনি কি বলছেন। প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের কাজ পিএইচির মাধ্যমে হচ্ছিল 152 পার্টে, তো সেটা জেসিবিদের সকালবেলার দিকে রাস্তা খুঁড়ে পাইপলাইনের জন্য কাজ করা হচ্ছিল। তো তখন আমাকে অভিযোগ জানালো যে কিছু লোকজন এসে কাজটা বন্ধ করে দিয়েছে। কিছু লোকাল যারা এখানকার তৃণমূলের নেতৃত্বরা আছে তারা আসার পর বলছে যে ওয়ার্ক শিডিউল ছাড়া কাজ হবে না। আর তৃণমূল পাল্টা কি বলছে দেখুন। 1 মাস ধরে দেখতেছি আমাদের জেলা পরিষদ থেকে, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে
পাকা রাস্তাগুলো বানিয়ে দিয়েছে, এগুলো জেসিবি দিয়ে করে নালার মতন করে দিচ্ছে, বলছে পিএইচির কাজ হবে। আমরা এবার ধূপগুড়ির খবর দেখুন। ধূপগুড়িতে জলের দাবিতে বিক্ষোভ, হাঁড়ি বালতি নিয়ে পথ অবরোধ। দেখুন মহিলারা পথ অবরোধ করেছেন একেবারে। হাঁড়ি বালতি বেশ কয়েকদিন ধরে নাকি জলের সমস্যা ধূপগুড়ির ভাওয়াল পাড়ায়। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কেন কেন জলের সমস্যাটা কেন? দেখো, ধূপগুড়ি পৌরসভা 1 নম্বর ওয়ার্ড ভাওয়ালপাড়ায় কিন্তু পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে, প্রায় 5 বছর আগে সেখানে কিন্তু বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য প্রকল্পের মাধ্যমে পাইপ বিছানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেখানে জল পৌঁছায়নি। তাদের একমাত্র ভরসা ছিল মোড়ের মাথায় যে টাইম কল রয়েছে, সেখান থেকে কিন্তু এলাকার মানুষ জল নিয়ে তাদের কাজ চালাতো, কিন্তু প্রায় 1 বছর যাবত সেই পানীয় জলও কিন্তু তারা পাচ্ছেন না। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো রকম সুরাহা পাননি তারা, এমনকি প্রশাসন সম্পূর্ণটা জেনেও তারা চুপ করে রয়েছে। এই অভিযোগেই কিন্তু তারা আজ রাস্তার মধ্যে হাড়ি বিক্ষোভকারীদের কি বক্তব্য সেটা আগে দেখাই। কোনদিন আমাদের জল আসে না, আমরা কি করব? কি নিয়ে বাঁচবো? এটা কত নম্বর ওয়ার্ড, কোন এলাকা? আমাদের 1 নম্বর ওয়ার্ড ভাওয়ালপাড়া। মমসিংপাড়া থেকে কষ্ট করে আজকে 1 বছর ধরে জল খায়, তার ওখানেও জল নাই আজকে 3 দিন যাব। যাদের সামর্থ্য আছে তারা তো জল কিনে খাচ্ছে, আর যাদের সামর্থ্য নেই তারা কি করবে? এক একজনের বাড়িতে পরিস্থিতি খুবই খারাপ। আমরা অনেকদিন দীর্ঘদিন থেকে আমরা এটার জন্য জলের জন্য অনেকদিন মুখে থাকি। পিএইচি কেন করছে না রকি? রকি, 1 বছর ধরে জলের সমস্যা, পুরসভার কি বক্তব্য? দেখো অয়ন, এই ক্ষেত্রে কিন্তু আমরা পৌরসভা প্রশাসনিক বোর্ডের যে সদস্য রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি কিন্তু সাফাই গিয়েছেন। তিনি বলেছেন যে এর আগে যে দায়িত্বে ছিলেন এই প্রশাসক বোর্ডের আগে যারা কাজ করছিলেন সেই এলাকার যে কাউন্সিলর ছিলেন তারা হয়তো বা কোনো রকম গাফিলতি করেছে, অথবা সেখানে যে ভাইস চেয়ারম্যান ছিলেন সে কিন্তু এই বিষয়ে নজর দেয়নি, যার ফলে এই পানীয় জলের সমস্যা রয়েছে। যদি পুরসভা হোক, যেই হোক না কেন, যে কোনো দপ্তরের নজর না দেওয়ার জন্য জল পাবেন না, জল খেতে পারবেন না, আর রাস্তা অবরোধ করতে হবে, রাস্তায় নামতে হবে। কি বলছে পুরসভা দেখুন। এই জলের বিষয়টা সমস্যা কোনো কিছু নাই, খালি পিএইচি দপ্তর থেকে আমাদেরকে খালি হস্তান্তর করবে। পিএইচি দপ্তরও সেই বিষয়ে এগ্রি আছে। আমি বারবার মিটিংয়ে বলেছি, কাজ কিন্তু মানে 7 দিনের মধ্যে প্রতিটা বাড়িতে কিন্তু আমরা জল পৌঁছে দিতে পারি, কিন্তু দায়িত্বটা যদি আমাকে না দেয় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, কাজটা তো করার আমার পক্ষে সম্ভব না। আর এখানে যখন জল পাচ্ছেন না মানুষ, তখন পুরুলিয়ায় অপেক্ষার দিন শেষ। এবার দ্বিতীয় দফায় পুরুলিয়ায় কাজ শেষ হয়ে গেল, জল পাবেন বাড়ি বাড়ি সাধারণ মানুষ। পুরুলিয়ায় তো অনেক সময় জল সংকট দেখা দেয়, মানে গরমকালে বিশেষ করে। পুরুলিয়া পুরসভা এই উদ্যোগ নিয়েছে। কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কতগুলো ওয়ার্ডে কত মানুষ এতে উপকৃত হচ্ছেন? দেখো আমরা প্রথমেই বলে রাখি, 2019-20 প্রায় 6000 বাড়িতে জলের কানেকশন দেওয়া হয়েছিল এবং বেশ কিছু মানুষ জলের কানেকশনের জন্য টাকাও জমা দিয়েছিল পুরুলিয়া পৌরসভা 23টি ওয়ার্ডের। কিন্তু কোনো কারণবশত দীর্ঘদিন অপেক্ষা করতে হয় মানুষকে এবং অবশেষে একেবারে 21000 কানেকশন দেওয়া হবে। যে পুরুলিয়া পৌরসভার ওয়ার্ডগুলি রয়েছে প্রতিটি ওয়ার্ডেই বাড়ি বাড়ি জল পাবে, এমনটাই দাবি পৌরসভার, এবং ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে পুরুলিয়া শহরে 23টি ওয়ার্ডেই বাড়ি বাড়ি জল পেতে চলেছে। ইতিমধ্যেই কানেকশন দেওয়া শুরু হয়েছে এবং এই জল পুরোটাই কাঁসাই থেকে আসবে এবং সেই জল পরিশুদ্ধ করে দেওয়া হবে বাড়ি বাড়ি। একদম, এই যে লাইন দেখছেন, সেই বাড়ি বাড়িতে জলের লাইন একেবারে 21000-এর বেশি বাড়িতে এই লাইন চলে যাবে, অর্থাৎ সবাই জল পাবেন পুরসভার বলা যায়। আর আমরা দেখিয়েছিলাম ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগে জলের সমস্যা। আমরা খবর দেখাই সাধারণ মানুষের উপকারের জন্য, অহেতুক চিৎকার চেঁচামেচি নয়, অহেতুক অভিযোগের তীর নয়। আমরা খবর দেখানোর পরে এই জলের সমস্যা মিটল ক্যানিং মহকুমা হাসপাতালে। অল্প কয়েকদিনের প্রচেষ্টায় কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, বিশুদ্ধ পানীয় জল আমরা দেখতে পাচ্ছি, একেবারে পরিশুদ্ধ পানীয় জল প্লান্ট বসানো হয়েছে। এখন রোগীর আত্মীয়রা তারা নিশ্চয়ই খুশি।
একদম খুশি, শুধু রোগীর পরিবার নয়, এই যে ক্যানিং মহকুমা হাসপাতালে এছাড়াও যেসব বাইরের মানুষজন আসেন পানীয় জলের জন্য, সেই পানীয় জলের কিন্তু আজকে বিশুদ্ধ পানীয় জল উদ্বোধন করলেন ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস এবং ক্যানিং 1 নম্বর পঞ্চায়েতের সভাপতি উত্তম দাস, তারা সহ ব্লক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা এবং ক্যানিং মহকুমা হাসপাতালের আধিকারিকরা। আমরা গত ডিসেম্বর মাসের শেষেই কিন্তু দেখিয়েছিলাম ক্যানিং মহকুমা হাসপাতালে পানীয় জলের সমস্যা। সেই সমস্যার কথা কিন্তু ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাসকে জানাই। তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন, শুধু আশ্বাস না, প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যে প্রায় 4 লক্ষ টাকা ব্যয় কিন্তু আজকে সেই পানীয় জলের খুব ভালো উদ্যোগ এবং আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমাদের কর্তব্য আমরা করেছি, কিন্তু মানুষ সমস্যা তাদের মিটলো, এটাই সব থেকে বড় কথা। চ্যানেলের মাধ্যমে আমরা যখন জানতে পারি আমরা চেষ্টা করি যে মানুষের সেই কাজটা অতিরিক্ত করে দেওয়ার জন্য। আজকের এই ঠিকানায় জলের যে উদ্বোধন হলো, খাওয়ার জল এবং শৌচালয়ের উদ্বোধন হলো প্রায় 11 লক্ষ টাকা দিয়ে। ক্যানিংয়ের মানুষের জন্য আরও যা যা করণীয় আছে সমস্ত রকম পরিষেবা যাতে মানুষ। নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাতে চাইছি। তাদের খবরের মাধ্যমে যখন আমরা দেখতে পেলাম যে সত্যি মানুষ আজকের দিনে দাঁড়িয়ে জল কষ্টে ভুগছে, এটা আমাদের কাছে লজ্জার ছিল। আর এবার বীরভূমের পাইকরের ঘটনার ছবি দেখাবো। মর্মান্তিক ঘটনা, খুব খারাপ ঘটনা। এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, কি ঘটনা ঘটেছে? কতজনের বিরুদ্ধে অভিযোগ? দেখো অয়ন্দা, বলে রাখি, গতকাল পাইকর থানার নতুন পুকুর এলাকায় এক স্কুল ছাত্রী যখন বাড়ি যাচ্ছিল পায়ে হেঁটে, সে সময় মোটর বাইকে 3 যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে মোটর বাইকে চাপায় এবং সেই এলাকায় একটি ফাঁকা মাঠে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি গ্রামবাসীদের নজরে আসে। তারপর গ্রামবাসীরা একজন অভিযুক্ত যুবককে হাতে নাতে পাকড়াও করে। তারপর পাইকর থানায় খবর দেয়। পাইকর থানার পুলিশ সেই ছাত্রীকে উদ্ধার করে এবং পাইকর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একদম সেই ছাত্রীর এলাকাবাসী বলা যায় সেই যুবকরা, তারপর একজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে রামপুরহাট মহকুমা আদালতে আজকে পেশ করা হয় এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। স্কুল থেকে ফিরছিলেন, ফেরার পথে কিনা তো উনাকে হেঁটে আসছিল, উনাকে আপনার জোরপূর্বক ধরে বাইকে চাপিয়ে নিয়ে গিয়ে মোহাম্মদপুর মাঠে রেপ করেছে, এই অভিযোগ করেছে। অভিযোগ অ্যাকিউজড রানা শেখ রাজা, বাড়ি রুদ্রনগর, আর একজন হচ্ছে বাদশা, আর আজকে রাজাকে চালান দিয়েছে। দেখুন মানুষ কত নৃশংস। একজন কিশোরী, হাতুড়ে ডাক্তার, তার উপরে আবার সে হাতুড়ে ডাক্তার, তার কাছে চিকিৎসা করাতে এসেছে, সেই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে, এরকমটাই অভিযোগ। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে, কি হয়েছে ঘটনাটা। আর এই হাতুড়ে ডাক্তারের কি এরকমই কিছু অভিযোগ আছে, এর আগে অভ্যেস টভ্যেস আছে? দেখো অবিন্দা, ইতিমধ্যেই এই ঘটনায় এই হাতুড়ে ডাক্তারকে ডেবরা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং মেদিনীপুর আদালতে তুলেছে। যদিও এলাকাবাসীরা এই বিষয়ে সেরকম কোনো মন্তব্য করতে চায়নি, যদিও এই অভিযোগ উঠেছে এক কিশোরী ওই হাতুড়ে ডাক্তারের কাছে ডেবরার বেলার এলাকায় চিকিৎসা করতে গিয়েছিল এবং সেই চিকিৎসার সুযোগেই তাকে ধর্ষণ করা হয় বলে এমনটাই অভিযোগ উঠেছে। এবং এই নিয়ে কিন্তু ওই কিশোরী বর্তমানে উড়িষ্যার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানের পুলিশ তার স্টেটমেন্ট নিয়েছে এবং সেখান থেকেই এই ঘটনার উত্থান হয়, সেখান থেকে সমস্ত কিছু জানতে পারে এবং তারপরে ডেবরা থানায় খবর আসে। ডেবরা থানায় খবর আসার পরে পরিবারের লোকজন ডেবরা থানায় অভিযোগ দায়ের করে, তারপরে কিন্তু ওই চিকিৎসককে গ্রেপ্তার করে। ডেবরার ঘটনায় ওই চিকিৎসক তিনি বলছেন তার বিরুদ্ধে নাকি চক্রান্ত হয়েছে, এইসব ঘটনা নাকি হয়নি। ফাঁসানো হচ্ছে, কোনো চক্রান্ত হচ্ছে আপনাকে? কারা করছে বলে মনে করছেন? মেয়ের বাবা তো লিখছে, দেখলাম চক্রান্ত এটা অভিযোগ। অভিযোগের সত্যতা আছে না নেই? কোনো সত্যতা নেই। আপনি নির্দোষ মনে করছেন? একবারে নির্দোষ। হঠাৎ করে কেন চক্রান্ত হলো কেউ জানে না। যাই হোক, এবার নদিয়ার খবর দেখুন। মানে মানুষ নৃশংস কতটা, মানুষ মানুষকে খুন করে তাহলে আর কি হবে। পথ কুকুরকে নৃশংস হত্যা, লোহার রড দিয়ে, দেখুন সিসি ক্যামেরা দেখা যায় না এরকম ভাবে। কি অবস্থা দেখুন, মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করা হলো। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কেন এই ব্যক্তি কে? দেখো, এই যে অভিযুক্ত ব্যক্তির নাম অতনু দাস, তিনি পেশায়
পশু চিকিৎসক এবং এর পাশাপাশি পশুপ্রেমী বলে পরিচিত। কৃষ্ণনগর পৌরসভার এলাকা যেসব পথকুকুর রয়েছে তাদেরকে দেখাশোনা করেন তিনি এবং তাদের চিকিৎসারও ব্যবস্থা করেন। তার অভিযোগ যে এই কুকুরটি অসুস্থ হয়েছিল, সেই কারণে তিনি ইঞ্জেকশন দিতে গিয়েছিলেন এবং সেই সময় তাকে কামড়ে দিতে আসে। এরই পরিপ্রেক্ষিতে তিনি একটি লোহার রড দিয়ে মাথায় মারেন এবং সঙ্গে সঙ্গে মারা যায়। তা এই ঘটনাটি কিন্তু তার বন্ধু মহলে জানিয়েছিলেন, কিন্তু গতকাল এই সিসিটিভি ফুটেজটা প্রকাশিত হয়। এরপরে কিন্তু আতঙ্কে শিহরিত হয়ে ওঠে কৃষ্ণনগরবাসী। যে নৃশংস দৃশ্যতে দেখা যাচ্ছে তাদের কিন্তু শিহরণ জেগে ওঠে, কারণ তাদের দেখা যাচ্ছে এই যে পশু চিকিৎসক তিনি একের পর এক লোহার রড দিয়ে কুকুরটিকে মাথায় আঘাত করছেন এবং 11 বার আঘাত করা হয় এবং এর ফলে কিন্তু মৃত্যু হয়। উনি পশু চিকিৎসক, উনি চিকিৎসা করাতে গিয়ে কামড়ে দিয়েছে কুকুরটি, তার জন্য একবার হতে পারে হয়তো সামান্য কিছু করলেন, ধাক্কা দিলেন বা কিছু, মেরেই যাচ্ছেন, মরা না পর্যন্ত মেরে যাচ্ছেন। ইনি পশু চিকিৎসক নাকি আসলে আগেরটা? 3 তারিখে খবর আসে যে চাষাপাড়ার একটি ডগিকে পিটিয়ে মেরে ফেলা হয়। মারে হচ্ছে অতনু দাস ওরফে রানা ডাকনাম। তারপর আমি থানায় আসি, থানায় এসে আমি একটা অভিযোগ করি ওর নামে। সে থ্রেট দিচ্ছে এবং সে এত বড় চোইং করেছে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না, পুলিশ আমার পকেটে। আমি কঠোর শাস্তি চাই। আমি মনে করি ও সুস্থ নয়, ও একটা মেন্টাল রুগী। ওই রকম রুগী রাস্তায় ঘুরে বেড়ানো উচিত নয়। নৃশংস একটা ঘটনা, তার একটা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি। এর কোনো ক্ষমা নেই, আমি চাইছি শাস্তি হোক। এরকম যেন দ্বিতীয় রানা আর যেন কৃষ্ণনগরে না ঘটে। আমরা নজর রাখবো কত বড় পুলিশ ওর পকেটে, আমরাও দেখবো। সমীর, অবশ্যই নজর রাখো। এবার চলে যাবো আলিপুরদুয়ার। একটু ভালো খবর দিয়ে শেষ করি। শিবরাত্রি উপলক্ষে শিবতীর্থে বিশেষ বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বক্সা পাহাড়ে জয়ন্তী মহাকালে গত বছর 10 লক্ষ মানুষের ভিড় হয়। দেখুন, কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, উৎসব মুখর হয়ে ওঠে নিশ্চয়ই জয়ন্তী মহাকাল? হ্যাঁ অয়নদা, দেখো এই যে শিবরাত্রিতে, সেই শিবরাত্রিতে জয়ন্তী থেকে যে মহাকাল যে মন্দিরটি আছে শিবের, এখানে প্রতি বছর এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। তরাই ডুয়ার্স বিস্তীর্ণ এলাকার থেকে বাসিন্দা এবং ভুটানের একটা বড় অংশের মানুষ সেখানে যায়। আচ্ছা। এবং এই যে সেখানে যায়, সেখানে জয়ন্তী থেকে ট্রেক করে তারপরে সেই মহাকাল মন্দিরে যেতে হয়। সেই জয়ন্তীতে যাতে মানুষ সহজে পৌঁছতে পারে সেই জন্য স্পেশাল বাস পরিষেবা চালু করেছে পরিবহন সংস্থা এনবিএসটিসি। এবং আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত প্রতি আধ ঘন্টা পর পর বাস থাকছে। পাশাপাশি কোচবিহার এবং দিনহাটা, যেহেতু একটা বড় অংশের শিব ভক্তরা এখান থেকে যায়, সেজন্য এখান থেকেও বাস পরিষেবা চালু করেছে এবং আজ থেকেই সেই বাস পরিষেবা চালু হয়েছে এবং প্রচুর যাত্রীরা সেই এনবিএসটিসি বাসে করে সেই জয়ন্তী মহাকালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘন্টা অন্তর অন্তর বাস পরিষেবা ঠিক কখন থেকে শুরু হচ্ছে, কতক্ষণ পর্যন্ত এই বাস পরিষেবা পাওয়া যাবে ওখানে যাওয়ার? আর প্রতি বছরই কি এরকম হয়, একটু নির্দিষ্ট করে যদি বলো। হ্যাঁ, এনবিএসটিসি যেটা জানিয়েছে, আলিপুরদুয়ার থেকে সকাল ভোর 5:30 থেকে প্রতি আধ ঘন্টা পর পর বাস পরিষেবা চলবে এবং রাত্রি 8টা পর্যন্ত এই বাস পরিষেবা চলবে। আচ্ছা। কিন্তু প্রতি বছর এনবিএসটিসি এই বাস পরিষেবা দিয়ে থাকে, তবে এবছর যেহেতু প্রচুর মানুষের ভিড় হবে এবং বিগত দিনেও দেখা গিয়েছে যে প্রচুর মানুষের ভিড় হয়, যাত্রীদের পৌঁছতে অনেকটা অসুবিধা হয়, সেজন্য এবছর বেশি করে বাস পরিষেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ সকাল 5টা থেকেই মোটামুটি বাস চালু হয়ে যাবে, আধ ঘন্টা অন্তর অন্তর বাস চলবে। 10 লক্ষ মানুষের ভিড় হয়েছিল গত বছর, এবার আরো ভিড়ের সম্ভাবনা এই জল্পেশ মন্দির যেতে, তাই অতিরিক্ত বাস 8 ঘন্টা অন্তর অন্তর। এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কি বলছেন দেখুন। সকাল 5:30 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর এই বাসগুলো জয়ন্তীর উদ্দেশ্যে যাবে। একই সাথে আমরা কোচবিহার থেকে জয়ন্তী এবং দিনহাটা থেকে জয়ন্তী আরও দুটি 4টি অতিরিক্ত পরিষেবা চালাবো, যাতে পুণ্যার্থীরা যারা মহাকালে যেতে চান তাদের কোনো অসুবিধে না হয়। সার্বিকভাবে আমরা এই কর্মসূচিটা নিয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। একই সঙ্গে জলপেশ মেলাতে যেতেও যাতে মানুষের অসুবিধে না হয়, তাই জন্য শিলিগুড়ি থেকে এবং জলপাইগুড়ি থেকে আমরা অতিরিক্ত বাস পরিষেবা চালাবো এই কদিন, আগামী 7, 8 এবং 9 তারিখ। আর আমরাও প্রতিদিন এইভাবেই 8টা থেকে 9টা দুয়ারে রিপোর্টার